দিদিমা, কে? আমি সন্তু। চৌকির নিচে কি করছো? মহারাজের তরোয়ালখানা। তরোয়াল? হ্যাঁ, মহারাজ যাবার সময় একটা তরোয়াল দিয়ে গিয়েছিলেন, যদি শত্রুর চটর আসে কেউ। সেরকম কেউ আসে নাকি? তা আসে বইকি। একটা ছেলে কিছুদিন ধরে ও বাড়ির পাঁচিলে এসে বসে। আজও একটু আগে এসে বসেছিল, আমি তাড়া দিতেই পালালো। সন্তুর মুখ শুকিয়ে গেল। ধমক দিয়ে বলল, তোমাকে না সবসময় দরজা বন্ধ করে রাখতে বলা হয়েছে। দাঁড়াও, মা আসুক। তোর মাকে আমি ভয় করি নাকি? তোরাও সবাই মিলে ষড়যন্ত্র করছিস রাজরানীকে বন্দি করে রাখতে। কেমন? দাঁড়াও, মহারাজ ফিরুক। সন্তু নিজেই দরজাটা টেনে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি নিচে চলে গেল। বাপ্পাকে এক্ষুনি দিদিমার কথাগুলো বলতে হবে। নিচে নেমে এসে সন্তু অবাক। বাপ্পা কোথায়? ও তো নেই। আর তার গায়ের চাদরটা বাপ্পাকে নিয়ে গেল। বাপ্পা শুধু শুধু চাদরটা নিতে যাবে কেন? নিলেও তো বলে নেবে, আর এত তাড়াই বা কিসের? সন্তু কিছুই বুঝতে পারল না। তার কেমন ভয় করতে লাগলো। ভৌতিক বাঙালিতে আজ আপনাদের জন্য শ্রী মানবেন্দ্র পাল রচিত বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ বাপ্পার অ্যাডভেঞ্চারের প্রথম গল্প মহারানী খুন হবে। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের কাছে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। জায়গাটার নাম নৃপপল্লী। খুব পুরনো জায়গা। সেখানে যেমন বহুকালের পুরনো বাড়ির ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে, তেমনি ছড়িয়ে আছে কত কি ভয়, চোর ডাকাত, ভূত প্রেত, সাপখোপ, তান্ত্রিক কাপালিক, টুকটাক। এসব নিয়ে এখনো প্রায় এখানকার লোকের আলোচনা চলে। এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বাড়ি সেনেদের। সে আমলের বিরাট চক মেলানো বাড়ি। মাঝে উঠুন, পলস্তরা খোসা বড় বড় থামগুলো যেন দাঁত খিচিয়ে আছে। ছাদও মস্ত বড়, তবে সে ছাদে কেউ ওঠে না। একটা বিরাট অশ্বত্থ গাছ ছাদের কার্নিশ বেয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাড়িটা সেনেদের। লোকে বিশ্বাস করুক আর নাই করুক, এ বাড়ির সকলেই জানে তারা নাকি বললাল সেন, লক্ষণ সেনের বংশধর। অন্তত সন্তু তো স্কুলে সেই অহংকার করে বেড়াত। মাস্টারমশাইরা কেউ বললে সন্তুবাবু বন্ধুদের কাছে দুঃখ করে বলে, সেকেন্ড স্যার খুব তো বকে নিলেন, উনি ভুলে যান আমি কোন রাজার বংশধর। শুনে সবাই হাসে, সন্তুকে ঠাট্টা বিদ্রুপ করে। সন্তুর ক্লাস ফ্রেন্ড বাপ্পা সন্তুকে আলাদা করে ডেকে বলে, কেউ যখন বিশ্বাস করতে চায় না তখন ওইসব কথা বলতে যাস কেন? বারে, আমি কি মিথ্যে কথা বলি? আমার মাকে জিজ্ঞেস করিস। মা তাছাড়া ফুড়ি দিদিমাও তো বেঁচে আছে, জিজ্ঞেস করে দেখিস। সে তো মিথ্যে বলবে না, পাগল হলেও তাকে। বাপ্পা চুপ করে থাকে। সন্তুর এই দিদিমাও এক অদ্ভুত মহিলা। বছর ৭৫ বয়স, এখনো টক টক করছে গায়ের রং। তার স্বামী মারা গেছেন বহুদিন, কিন্তু তিনি এখনো সধবার মতো সেজে থাকেন। সিঁথিতে এক ধ্যাবড়া সিঁদুর, পরনে সবসময় পুরনো বেনারসি, আর গায়ে একরাশ গহনা। সেসব গহনা একালের অনেক মেয়ে চোখে দেখা তো দূরের কথা, নামও বোধহয় শোনেনি। যেমন নেকলেস, সাতনলি হার, অনন্ত, ব্রেসলেট, লিচু কাটা বালা, এমনি কত কি। বেনারসি কানবালা, সোনার রিঙের নথ, টায়রা শাড়ির সঙ্গে এইসব গহনা পরে তিনি সবসময় সেজে গুজে বসে থাকেন। তিনি নিজেকে মনে করেন সেন বংশের মহারানী। তিনি মনে করেন মহারাজ দিগ্বিজয় গেছেন, শিগগির ফিরবেন। তাই তিনি সবসময় সেজে গুজে রাজার অপেক্ষা করেন। বাপ্পাকে বোঝাবার সময় সেই জন্যে সন্তু এই দিদিমার কথা টেনে আনে। তিনি পাগল হলে কি হবে, নিজে মুখেই তো বলেন সেন বংশের তিনি মহারানী। সন্তুর কথা ফুরোয় না, সে বলেই চলে। আমি মিথ্যে কথা বলি না ওরা বলি? ওরা তো এমন কথাও বলে আমাদের বাড়িতে নাকি ভূত আছে।
কই, আমরা তো কখনো দেখিনি। বাপ্পা এবারেও চুপ। চুপ করে থাকার কারণ আছে। এই নেপপল্লীতে দুটি ভয় খুব বেশি, একটি ভূতের, অন্যটি ডাকাতের। এখানকার লোকের ধারণা এইসব পোড়ো বাড়ির আনাচে কানাচে ভূত আছে। গভীর রাত্রে কেউ শোনে মেয়েদের পায়ের নুপুরের শব্দ, কেউ শোনে আর্তনাদ, কেউ শোনে অট্টহাসি। আর সন্তুদের ওই বাড়িটার তো কথাই নেই। কতদিন কত জনে দেখেছে গভীর রাত্রে সন্তুদের বাড়ির গায়ে ওই অশ্বত্থ গাছটার ডাল ধরে কারা যেন ঝুলছে। আর ডাকাতি, সে ভয়টা ইদানিং খুব বেড়েছে। পুরনো বাড়ির নিচে গুপ্তধন পোঁতা আছে। রাজাদের পাড়া, তা গুপ্তধন থাকাও সম্ভব। লোকের ধারণা এসব নেপপল্লী মানেই তো কাজেই ওই গুপ্তধনের লোভে ডাকাতের দল ঘুরে বেড়াবে, তার আশ্চর্য কি? কিন্তু সবচেয়ে চিন্তার কারণ সন্তুদের নিয়ে। বেচারি সন্তু নিজেও জানে না ডাকাতদের প্রধান লক্ষ্য ওদের বাড়িটাই। কারণ প্রথমত সন্তুরা সগর্বে বলে বেড়ায় ওরা রাজা লক্ষণ সেনের বংশধর। কাজেই যদিও সন্তুর বাবার সামান্য স্যাকরার দোকান আছে আর ওর মা একটা প্রাইমারি স্কুলের টিচার, তবুও রাজার বংশধর যখন, তখন বাড়িতে গুপ্তধন থাকা অসম্ভব কিছু নয়। এছাড়া ডাকাতদের আরও একটা লক্ষ্য সন্তুর দিদিমা। কেননা তিনি তো লোক দেখিয়ে সর্বক্ষণ ভারী ভারী সোনার গহনা পরেই আছেন। কোনো রকমে বুড়িটাকে গলা টিপে মারতে পারলেই ব্যাস। এই পাগল বুড়িকে নিয়ে সন্তুর মা বাবার ভাবনার শেষ নেই। অত বড় বাড়িতে দিদিমাকে বাদ দিয়ে আড়াইটে মাত্র প্রাণী, সন্তুর মা, বাবা আর খুদে সন্তু নিজে। রাত্রে যা হয় দরজা টরজা ভালো করে বন্ধ করে সবাই মিলে থাকে, কিন্তু দুপুরবেলায় তখন তো কেউ বাড়ি থাকে না। সন্তুর বাবা সকালে উঠেই চলে যান দোকানে। 10টা বাজতে না বাজতেই সন্তু আর সন্তুর মা চলে যায় যে যার স্কুল। সারা দুপুর বাড়ি খাঁ খাঁ। স্কুলে যাবার সময় সন্তুর মা তাই বুড়িকে সাবধান করে দিয়ে যায়, মা, দরজায় খিল বন্ধ করে থেকো, ঘর থেকে বেরিও না যেন। কি? আমি মহারানী, আমায় কিনা বলিস ঘরে বন্দি হয়ে থাকতে? কেমন ধারা মেয়ে তুই? মহা মুশকিল। ওকে যত বারণ করা যায় ততই উনি দুপুরে ঘরের বাইরে বেরিয়ে পড়েন। এক গা গহনা পরে রোদে দাঁড়িয়ে চুল শুকোন। তাই শেষ পর্যন্ত ঠিক হয়েছে দুপুরবেলা সবাই একবার করে বাড়ি এসে বুড়ি রানীকে দেখে যাবে। সন্তুর বাবা তো ভাত খেতে আসেনি, টিফিনের সময় সন্তুও আসে, সন্তুর মাও আসে। আর সন্তুর ওপর ভার, ওদের যেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে সেদিন যেন বাড়ি এসে আর না বেরোয়। সে কি আর সন্তুর ভালো লাগে? তবু মন্দের ভালো বাপ্পাটা সঙ্গে থাকে। সন্তু আর বাপ্পা একই স্কুলে একই ক্লাসে পড়ে, একই বয়সী, দুজনেই শ্যাম বর্ণ, দুজনেই সিঁথি কেটে চুল আঁচড়ায়। বেশ মিল দুজনের, কিন্তু তফাতও আছে। সন্তু একটু যেন বোকা বোকা, সহজ সরল প্রকৃতির, আর বাপ্পার বুদ্ধি কাঁচের টুকরোর মতো। চট করে চোখে পড়ে না, কিন্তু বেজায় ধার। সে যদি নিয়ম মতো মন দিয়ে পড়াশোনা করত তাহলে প্রতি বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠতে পারত। কিন্তু বেশিক্ষণ পড়ার বই পড়তে তার ভালো লাগে না। ভালো লাগে দেশ বিদেশের অ্যাডভেঞ্চার আর ডিটেকটিভ বই। সেসব বই পড়ে পড়ে ও যেমন দুঃসাহসী হয়ে উঠেছে তেমনি হয়েছে দুরন্ত। একবার তো ও ক্লাসের ছেলেদের সঙ্গে বাজি ফেলে ঘোর অমাবস্যার রাতে এক রোজ দূরে শ্মশানে গিয়ে চিতাভস্য নিয়ে এসেছিল। সে শ্মশান আবার যে সে শ্মশান নয়, সেখানে থাকে এক সাংঘাতিক সাধু। সে নাকি মরার বুকে বসে সাধনা করে। ভয়ে কেউ যায় না সেখানে। আরেকবার রাত্রিবেলা চোরের পেছনে ধাওয়া করে তাকে এমন ভাবে জাপটে ধরেছিল যে বাছাধন পালানো তো দূরের কথা, কোমর থেকে ছুরিটাও বের করতে পারেনি। এই জন্যে বাপ্পাকে ছেলেরা বেশ একটু খাতির করে। আশ্চর্য, অমন ছেলের একমাত্র বন্ধু কিনা সন্তুর মতো বোকা ছেলেটা। আসলে সন্তুকে সবাই ঠাট্টাও বিদ্রুপ করে, ওর পেছনে লাগে। সেই জন্যেই বাপ্পার যত টান বেচারি ছেলেটার ওপর। চোর ডাকাতের ভয়ে
পাড়ায় একটা ডিফেন্স পার্টি তৈরি হয়েছিল, তাতে বাপ্পাও নাম লিখেছিল। অত অল্প বয়সী ছেলেকে সাধারণত নেওয়া হয় না, কিন্তু বাপ্পা জোর করেই ঢুকেছিল। তার খুব ইচ্ছে একদিন সে নিজেই ডাকাত ধরবে। তাই সে অনেক সময় দলের সঙ্গে ঘুরতে ঘুরতে হঠাৎ দলছুট হয়ে সরে পড়ত। একা একাই টর্চ, লাঠি আর মুখে বাঁশি নিয়ে ঘুরত। কোমরে গোঁজা থাকত রিভলভারের বদলে গুলতি, আর পকেটে ছুরি। চোর ডাকাতের সামনে পড়লেই বাঁশি বাজিয়ে সবাইকে ডাকবে। এমনি ভাবে একা ঘুরতে ঘুরতে একদিন ডাকাত ধরতে না পারলেও একটা অদ্ভুত কিছু দেখে ফেলল। সেদিন ডিফেন্স পার্টি থেকে এক ফাঁকে সরে গিয়ে একা একা চোরের সন্ধানে ঘুরছিল। এগলি ওগলি ঘুরতে ঘুরতে সন্তুদের বাড়ির পেছনে আসতেই ওর লক্ষ্য পড়ল সন্তুদের বাড়ির দিকে। দেখল একটা ছায়া মূর্তি ওদের বাড়ির গায়ে সেই অশ্বত্থ গাছের ডাল ধরে ঝুলছে, যেন এখনই ছাদের ওপর লাফিয়ে পড়বে। দেখেই বাপ্পার গায়ে কাঁটা দিয়ে উঠল। একবার ভাবল হুইসেল বাজিয়ে দলের লোকেদের ডাকে। পরক্ষণেই ভাবল সে নিজেই ওটার মুখোমুখি হবে, দেখবে ওটা কি। এই মনে করে সে তখনই ওইদিকে ছুটে গেল, কিন্তু বাড়ির কাছে গিয়ে আর কিছুই দেখতে পেল না। তখন তার আরো ভয় করতে লাগলো। তবে কি একটু আগে যা দেখলো তা চোরও নয়, ডাকাতও নয়, অন্য কিছু। এই অন্য কিছু কি হতে পারে? যা হতে পারে তা কি সম্ভব? সম্ভব হলে বলতে হবে লোকে যে বলে সন্তুদের বাড়ি ভূত আছে, তা তাহলে ঠিকই। সেই জন্যে সন্তু যেদিন জোর গলায় বলেছিল লোকে মিথ্যে মিথ্যে বলে ওদের বাড়ি ভূত আছে, সেদিন বাপ্পার মতো ছেলেও চুপ করেছিল। সে যে নিজের চোখে কিছু দেখেছে একথা বেচারি সন্তুকে বলতে চায়নি। অগ্রহায়ণের শেষ বিকেল বেলা, এরই মধ্যে রোদের তেজ মিয়ে এসেছে। আর একটু পরেই শীতের সন্ধে কম্বল জড়ানো কুঁজো বুড়োর মতো গুটি গুটি নেমে আসবে। ছেলেরা যারা মাঠে খেলাধুলো করছে তারা তাড়াতাড়ি খেলা শেষ করতে ব্যস্ত। বাপ্পা বড় একটা খেলাধুলো করে না, চলে আসে সন্তুদের বাড়ি। সন্তুর সঙ্গে গল্প করে, নতুন পড়া ডিটেকটিভ গল্প। সন্তু নিজে পড়ে না, তবে বাপ্পার মুখে শুনতে খুব ভালো লাগে। আজও বাপ্পা সন্তুদের বাড়ি আসছিল। মা সাবধান করে দিল এই অবেলায় যাচ্ছে, তাড়াতাড়ি যেন ফেরে। বাপ্পার কানে সে কথা ঢোকেইনি। সদ্য শেষ হওয়া গল্পের বইটার ঘটনা তখনও তার মগজে গিজগিজ করছে। সন্তুকে বেশ জাঁকিয়ে বলে না ফেলা পর্যন্ত তার যেন তৃপ্তি নেই। হঠাৎ বাপ্পার নজরে পড়ল রাস্তায় কি একটা পড়ে রয়েছে। তাড়াতাড়ি কুড়িয়ে নিল সেটা। দেখল একটা রুদ্রাক্ষ। কাপালিক বা সন্ন্যাসীরা গলায় রুদ্রাক্ষের মালা পরে, সেরকমই কোনো মালা থেকে হয়তো রুদ্রাক্ষটা ছিঁড়ে পড়েছে। বাপ্পা একটু অবাক হলো, এখানে হঠাৎ সন্ন্যাসী এলো কোথা থেকে? যাই হোক, রুদ্রাক্ষটা বাপ্পা ফেলে দিল না। কি ভাবতে ভাবতে সেটা প্যান্টের পকেটে রেখে দিল। সন্তুদের বাড়ির সামনে আসতেই বাপ্পা থমকে দাঁড়াল। দেখল সন্তু একটা চাদর আপাত মস্তক মুড়ি দিয়ে তাদের রকে বসে এক সন্ন্যাসীকে হাত দেখাচ্ছে। সন্ন্যাসীর গলায় রুদ্রাক্ষের মালা। তাহলে কি এই সন্ন্যাসীরই মালা থেকে খসা রুদ্রাক্ষ এটা? বাপ্পার মাথায় একটা প্যাঁচ খেলল। সে এমনভাবে চুপি চুপি ওদের পিছনে গিয়ে দাঁড়ালো যে দুজনের কেউই টের পেল না। বাপ্পা শুনল সন্ন্যাসী সন্তুর ডান হাতটা দেখতে দেখতে বলছে, তোমার নামের প্রথম অক্ষর স, ঠিক কিনা? হ্যাঁ ঠিক, আমার নাম সন্তু। তারপর সন্ন্যাসীকে ঠকাবার জন্যে হেসে বললে, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, বলো তো আমার বাবার নাম কি? সন্ন্যাসী মুহূর্ত খানিক চোখ বুজে কি যেন ভাবল, তারপর বলল, পদ্ম ফুল। হলো না, পদ্ম ফুল কখনো মানুষের নাম হয়? বাংলায় যে কেন ফেল করো তা আমি বুঝতেই পারছি। সন্তু ভেবাচেকা খেয়ে গেল। আশ্চর্য, সে যে এবার বাংলায় ফেল করেছে সে খবর সন্ন্যাসী জানল কি করে? সন্ন্যাসী তখন বলছে,
বাংলায় জ্ঞান থাকলে জানবে পদ্মর আরেক নাম সরোজ। তোমার বাবার নাম সরোজ, তাই কি না? সন্তু তো একেবারে হতভম্ব, কোন রকমে মাথা তুলে বলল, হ্যাঁ। তুমি ভাবছো কেন পদ্ম ফুল বললাম? পদ্ম বললেই তো হতো। তার কারণ তুমি এখনই আমায় জিজ্ঞেস করবে তোমার মায়ের নাম কি, তাই একই উত্তরে জানিয়ে দিলাম তোমার বাবার নাম সরোজ আর মায়ের নাম পুষ্প, ঠিক কি না? সন্তুর গলা দিয়ে আর স্বর বেরোচ্ছিল না, কোন রকমে বলল, হ্যাঁ। এই সময়ে সন্ন্যাসী মুখ তুলতেই বাপ্পা দেখল সন্ন্যাসীর গলায় রুদ্রাক্ষের মালা, আর সে মালায় একটা রুদ্রাক্ষ নেই। বাপ্পার ভুরু কুঁচকে উঠল। কি এত ভাবছো সন্তুবাবু? বাড়ির কারো কথা? হ্যাঁ সন্ন্যাসী ঠাকুর, ঠিক বলেছ। আমি দিদিমার কথা ভাবছি। আচ্ছা, তুমি পাগল সারাতে পারো? সন্ন্যাসী আবার সন্তুর হাতটা তুলে নিয়ে দেখতে দেখতে বলল, তোমার দিদিমার যে বায়ু রোগ হয়েছে তা তো তোমার হাত দেখেই বোঝা যাচ্ছে। হাতটা একটু মুঠো করো তো। সন্তু হাত মুঠো করল। অত শক্ত করে নয়, আলগা করে। সন্তু তাই করল। এইবার সন্ন্যাসী সন্তুর মুঠো করা হাতে রুদ্রাক্ষর মালাটা একবার ঘষে দিল, তারপর চোখ বুজে মন্ত্র পড়তে লাগলো। ওং রিং খট্টাস ভূতৎ প্রেতং পিশাচৈশ্চ ভরং উন্মাদিনী করালিনী অঙ্গ শোভাধারিণী রিং প্রতিগন্ধত। আচ্ছা, এবার মুঠোটা খোলো তো। সন্ন্যাসী তার বুড়ো আঙুল দিয়ে সন্তুর হাতের তেলোটা ঘষে দিয়ে বলল, গন্ধটা শোকো। সন্তু হাতের তেলো শুকল। কোনো গন্ধ পাচ্ছ? পাচ্ছি। কিসের গন্ধ? সন্তু ভেবাচাকা খেয়ে গেল। তা তো ঠিক বুঝতে পারছি না। একটা প্রেতের গন্ধ পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, সেই রকমই পাচ্ছি বটে। সন্ন্যাসী একটু চিন্তা করে বললে, তোমার দিদিমার উপর প্রেতের ভর আছে। প্রেতের ভর? কিন্তু সন্ন্যাসী ঠাকুর, ওর মাথার গোলমাল তো অনেক দিনের। তা কি আমি জানি না? মহারাজ লক্ষণ সেন কি আজকের? তারই খুশশ্বশুরের আত্মা। আচ্ছা, তোমার দিদিমার পাগলামির লক্ষণ কি কি বলো তো, একবার মিলিয়ে নি। সন্তু ভালো করে চাদরটা জড়িয়ে নিয়ে নড়ে চড়ে বসে বলতে লাগলো, দিদিমা সবসময় নিজেকে মনে করেন রাজরানী। তিনি দাঁড়াও, তোমরা তো রাজারই বংশধর, তোমাদের শরীরে তো রাজার লক্ষণ সেনের রক্ত। কাজেই তোমার দিদিমার নিজেকে রানী মনে করা তো পাগলের লক্ষণ নয়। হ্যাঁ, তাকে হঠাৎ দেখলে কেউ পাগল বলবে না। তবে তিনি বিধবা হয়েও সধবার মতো সিঁদুর পরেন, বেনারসি পরেন, সবসময় গয়না। এই তো পেয়েছি। বাহ বাহ, লক্ষণ সেনের খুড়শ্বশুর যাবে কোথায়? তবে ভাবনার কথাও আছে। সন্ন্যাসী একটু থামল। সন্তু হাঁ করে তাকিয়ে রইল। সন্ন্যাসী বললে, বাড়িতে তোমার মা আর বাবা ছাড়া কেউ থাকেন না? সন্তু মাথা নেড়ে বলল, না। আচ্ছা, তিনি কি দোতলার পূব দিকের ঘরে থাকেন? সন্তু কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ বাপ্পা পিছন থেকে সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের হাতখানা বাড়িয়ে দিয়ে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার নাম কি বলুন তো? আরে বাপ্পা, তুই কখন এলি? সন্তু খুশিতে ফেটে পড়ছিল। হঠাৎ বাপ্পার হাতের এক গাঁটটা খেয়ে মাথা ঘুরে গেল। কেন যে হঠাৎ বাপ্পা মারল তা বুঝবার আগেই বাপ্পাকে বলতে শুনল, না সন্ন্যাসী ঠাকুর, এটা হলো না। ও তো আমার নাম বলেই দিল। আমার বাবার নামটা বলুন তো। তুমি কি আমায় পরীক্ষা করতে চাও হে ছোকরা? বলেই সন্ন্যাসী রেগে উঠে চলে গেল। হাসছিস যে? তোরা সন্ন্যাসীর কাণ্ড দেখে। বারে, সন্ন্যাসী বলে কথা, যা যা জিজ্ঞেস করলাম সব তো বলে দিল। তা ঠিক, সন্ন্যাসীও সব বলে দিচ্ছিল, তুইও প্রাণ খুলে সব বলে দিচ্ছিলি। মানে তুই কি সন্ন্যাসীকে বিশ্বাস করিস না?
চট করে একবার ওপরে গিয়ে দেখে আয় তো দিদিমা কি করছেন। হঠাৎ দিদিমার কথায় সন্তুর বুকটা ছ্যাদ করে উঠল। আজ বাড়িতে কেউ নেই, বাবা দোকানে, মা এখনো ফেরেনি। ইস, দিদিমাকে এতক্ষণ একা ফেলে রাখা ঠিক হয়নি। সন্তু তখনই চাদর টাদর ফেলে ওপরে ছুটল। গিয়ে দেখল দিদিমার ঘরের দরজা খোলা। দিদিমাকে তো দেখা যাচ্ছে না। সন্তুর গলা ঠেলে একটা ভয়ার্ত কান্না ছিটকে বেরিয়ে এলো। দিদিমা! না, ওই তো দিদিমা ঘরেই রয়েছে। এক গা গহনা পরে দিদিমা নিচু হয়ে চৌকের নিচে কি যেন খুঁজছে। দিদিমা, কে? আমি সন্তু। চৌকির নিচে কি খুঁজছো? মহারাজের তরোয়ালখানা। তরোয়াল? হ্যাঁ, মহারাজ যাবার সময়ে একটা তরোয়াল দিয়ে গিয়েছিলেন, যদি শত্রুর চটর আসে কেউ। সেরকম কেউ আসে নাকি? তা আসে বইকি। একটা ছেলে কিছুদিন ধরে ও বাড়ির পাঁচিলে এসে বসে। আজও একটু আগে এসে বসেছিল, আমি তাড়া দিতেই পালালো। সন্তুর মুখ শুকিয়ে গেল। ধমক দিয়ে বলল, তোমাকে না সবসময় দরজা বন্ধ করে রাখতে বলা হয়েছে। দাঁড়াও, মা আসুক। তোর মাকে আমি ভয় করি নাকি? তোরাও সবাই মিলে ষড়যন্ত্র করছিস রাজরানীকে বন্দি করে রাখতে। কেমন? দাঁড়াও, মহারাজ ফিরুক। সন্তু নিজেই দরজাটা টেনে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি নিচে চলে গেল। বাপ্পাকে এক্ষুনি দিদিমার কথাগুলো বলতে হবে। নিচে নেমে এসে সন্তু অবাক। বাপ্পা কোথায়? ও তো নেই। আর তার গায়ের চাদরটা বাপ্পাকে নিয়ে গেল। বাপ্পা শুধু শুধু চাদরটা নিতে যাবে কেন? নিলেও তো বলে নেবে। আর এত তাড়াই বা কিসের? সন্তু কিছুই বুঝতে পারল না। তার কেমন ভয় করতে লাগলো। শীতের সন্ধে, বেশ অন্ধকার হয়ে এসেছে। এর মধ্যে রাস্তা বেশ নির্জন। বাপ্পা একটা চাদর দিয়ে মাথা মুখ ঢেকে হনহন করে হাঁটছে। রাস্তা থেকে গলি, গলি থেকে পুকুর পাড়, পুকুর পাড় থেকে আবার গলি। সন্ন্যাসীকে কিছুতেই চোখের আড়াল হতে দেবে না। ওই যে সন্ন্যাসী বাঁক ফিরল। বাপ্পাও ছুটে গিয়ে ওর পিছু নিল। অন্ধকার হয়ে গেছে বলে মাঝে মাঝে সন্ন্যাসীকে দেখতে পাচ্ছে না। আবার যেই দেখছে অমনি ছুটে এগিয়ে যাচ্ছে। সন্ন্যাসী কোথায় যায় তা দেখতে হবে। শেষে তারা এসে পড়ল সেই ভয়ঙ্কর শ্মশানের কাছে। এখানেই একটা কালী মন্দির আছে। সেই মন্দিরে এমন এক সাধু আছে যে নাকি মরার বুকে বসে সাধনা করে। এই সন্ন্যাসী কি তারই কাছে যাচ্ছে? কেন? এও কি তবে কোনো সত্যিকারের বড় সাধক? শনি মঙ্গলবারে অমাবস্যার রাতে এও কি সেই সাধুর পাশাপাশি মরা নিয়ে বসবে? কিন্তু সন্ন্যাসীর উপর বাপ্পার কেমন যেন সন্দেহ। সন্তুর হাত দেখার ছল করে ও যেন দিদিমার খবর নিতে চাইছিল। আসলে ওসব হাত দেখা টাকা বুঝুটো কি? নইলে বাপ্পা হাত বাড়াতেই সন্ন্যাসী রেগে উঠে পালালো কেন? তাছাড়া সন্ন্যাসীর কি এমন গরজ যে বসে বসে একটা ছেলের হাত দেখে তাক লাগিয়ে দেবে? নামধাম বলে দিয়ে বাহাদুরি নেওয়াও কিছু নয়। খবর আগে থেকেই জোগাড় করে রেখেছে। হঠাৎ বাপ্পার খটখাটা লাগলো। তবে কি সন্তুদের বাড়ি লক্ষ্য করে কেউ কোনো ষড়যন্ত্র করছে? এ কথা মনে হতেই বাপ্পা সন্তুর জন্য অপেক্ষা না করে তখনই সন্ন্যাসীর পিছু নিয়েছে। পল্লী গ্রামের শ্মশান এমনিতেই নিঝুম, তার উপর শীতের সন্ধে। জনমানবের সাড়া নেই। একটা শুধু মরা পড়ছিল, তাও লোকজন কাউকে চোখে পড়ল না। বর্ষা বাদলার দিনে এমন মরা আতপোড়া রেখেই কেউ কেউ পালায়। শীতের ভয়ে এই মরা সঙ্গীরাও হয়তো তেমনই পালিয়েছে, কিংবা নদীতে চান করতে গিয়েছে। যাই হোক, চিতার আলোয় বাপ্পা দেখল মন্দিরের গায়ে একটা কুঁড়ে ঘর। সন্ন্যাসী সেই ঘরে ঢুকছে। বাপ্পাও তাড়াতাড়ি শর্টকাট পথে মন্দিরের পিছনে চলে এলো। এখান থেকে কুঁড়ে ঘরের পিছনের জানলা দেখা যায়। অন্ধকারে গা মিশিয়ে বাপ্পা জানলার দিকে তাকিয়ে রইল।
5 মিনিট কাটলো, 10 মিনিট কাটলো, সন্ন্যাসীকে তো দেখা যাচ্ছে না। কি হলো সন্ন্যাসীর? কোথায় গেল? এদিকে বাপ্পা মশার কামড়ে অস্থির। গায়ে চড় চাপড় মেরেও যে মশা তাড়াবে তার উপায় নেই। সেই শব্দটুকু এই মুহূর্তে সবকিছু নষ্ট করে দেবে। শুধু নষ্ট করাই নয়, তার জীবনও বিপন্ন হতে পারে। বাপ্পার মনে হলো এতক্ষণে ঘরে ঘরে আলো জ্বলেছে, ছেলেরা মেঝের উপর মাদুর পেতে দুলে দুলে পড়া মুখস্থ করছে। তার মা নিশ্চয়ই এতক্ষণ ঘর বার করছে, ছেলে এখনো ফিরল না কেন? হয়তো একটু পরেই কাউকে সন্তুর বাড়িতে পাঠাবে, কিন্তু সেখানে যখন শুনবে তার রহস্যময় অন্তর্ধানের কথা, তখন মা না জানি কি করবে। এ কথা মনে হতেই বাপ্পার মনটা চঞ্চল হয়ে উঠল। এই বিপদের মুখে দাঁড়িয়ে মায়ের জন্যে তার মন কেমন দূর ছাই ঘরের ছেলে ঘরে ফিরে যাই করতে লাগলো। ভাবল এখনো সময় আছে। ঠিক সেই সময় তার মনে হলো কুঁড়ে ঘরটার মধ্যে যেন দুজন লোক নড়াচড়া করছে। বাপ্পাকে দেখতে না পেয়ে সন্তু কিছুক্ষণ অনেক রকম ভাবল। বাপ্পাকে তার এখনই দরকার ছিল, কেননা দিদিমা যে ছেলেটার কথা বলছিল তার কথা বাপ্পাকে বলা দরকার। পাগলের কথা বলে বাপ্পা হয়তো দিদিমার কথা উড়িয়ে দেবে, সন্তু নিজেও তেমন বিশ্বাস করে না। তবু দিদিমা তো এমন কথা এর আগে কোনোদিন বলেননি। তিনি যদি বলতেন কোটালের পুত্র তরোয়াল হাতে পাঁচিলের ওপর দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, তাহলে না হয় উড়িয়ে দেওয়া যেত। কিন্তু ভাবতে ভাবতে সন্তু আবার দোতলায় চলল। তখন সন্ধে হয়। সিঁড়ির মুখে এখনই অন্ধকার জমতে শুরু হয়েছে। গোয়ালে গরুটা অসময়ে হঠাৎ হাম্বা করে ডেকে উঠল। অন্যদিন এতক্ষণ লণ্ঠন জ্বলে ওঠে, কিন্তু মা এখনো ফেরেনি, কাজেই লণ্ঠনও জ্বলেনি। সন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। দিদিমা কিছুতেই অন্ধকারে থাকতে পারে না, আলো জ্বলতে একটু দেরি হলেই চেঁচামেচি করে, কিন্তু আজ চুপচাপ রয়েছে। সন্তু বোধহয় ভেবেছিল অন্তত দিদিমার ঘরের আলোটা জ্বেলে দিয়ে আসবে। এটা সন্তুদের নিজেদের বাড়ি, যদিও তার কোনোদিন ভয়টয় কিছু করেনি। বিরাট পুরনো বাড়ি, তবু কেননা এই বাড়িতেই তার জন্ম, ছোটবেলা থেকে এখানেই সে মানুষ, তাই এই নির্জনতা, এই অন্ধকার ভাব তার গা সওয়া। তবু কেন যে আজ তার গা ছমছম করছিল তা ভেবে পেল না। সিঁড়িগুলো সোজা উঠে ছোট ছাদে গিয়ে পড়েছে, আর এই ছাদে যাবার আগেই বাঁয়ে ঘুরলেই দিদিমার ঘর। অন্ধকারে দেওয়াল ধরে ধরে একরকম নিঃশব্দে সন্তু উপরে উঠছিল। একটু অন্যমনস্ক ছিল। ছাদে যাওয়ার মুখে বাঁদিকে দিদিমার ঘরের দিকে ফিরতেই হঠাৎ খুব জোরে কি যেন মুখের উপর এসে পড়ল। চোখের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, আর সঙ্গে সঙ্গে মাথাটা কেমন করে উঠল। সন্তু ছিটকে সিঁড়ির উপর পড়ল, আর তখনই মনে হলো কে যেন এক লাফে ছাদে পড়ে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই সন্তু লাফিয়ে উঠে চোর চোর বলে চেঁচাতে চেঁচাতে ছাদের দিকে ছুটল। চোর চোর চোর, কে কোথায় আছো? কিন্তু তখন আর কাউকে দেখা গেল না। শুধু মনে হলো বাড়ির পেছনে পেয়ারা গাছটা খুব দুলছে। সন্তুর তখন দিদিমার কথা মনে হলো। চোর ধরার আশা ছেড়ে দিয়ে ও গিয়ে দাঁড়ালো দিদিমার ঘরের সামনে। দরজা ঠেলল না, দরজা ভেতর থেকে বন্ধ। দিদিমা, দিদিমা! কিন্তু সাড়া পাওয়া গেল না। কান পেতে শুনল অস্পষ্ট একটা শব্দ। দিদিমা যেন গোঙাতে গোঙাতে কি বলছে। সন্তু দরজায় কান পেতে রইল। শুনল দিদিমা ভয় পাওয়া গলায় আপন মনে বলছে, চোর চোর। 2-4 বার দরজা ধাক্কাবার পর সন্তু যখন বলল, দিদিমা, দিদিমা, দরজা খোলো, আমি সন্তু, আলো জ্বেলে দেব। তখন আস্তে আস্তে দরজা খুলে গেল। ঘরের কোণে লণ্ঠনটা ছিল। সন্তু আলো জ্বালল। সেই আলোয় সন্তু দেখল দিদিমার মুখ ফ্যাকাশে, দু চোখে ভয়। দিদিমা, কি হয়েছে?
চোর চোর! একটু পরেই সন্তুর মা ফিরলেন। এদিকে সন্তুর চিৎকারে পাড়ার লোক ভিড় করে এসেছে। সন্ধেবেলায় চোর! দিদিমাকে বারবার জিজ্ঞেস করে যেটুকু জানা গেল তা হচ্ছে এই, দরজা বন্ধ করে তিনি চুপচাপ বসেছিলেন। এমন সময় তার মনে হলো ঘরের কাছে কেউ চুপি চুপি ঘোরাফেরা করছে। একটু পরেই মনে হলো কে যেন তার দরজা ঠেলছে। কে বলে তিনি ডাকলেন, কিন্তু কেউ সাড়া দিল না। একটু পরে আবার সেই শব্দ, কে যেন দরজা খোলবার চেষ্টা করছে। তারপরে একটা হুটোপাটির শব্দ, কে যেন সিঁড়িতে পড়ে গেল। তারপরে সন্তুর গলা। সব শুনে সবাই থ। সন্তু তখন মাকে বিকেলের ঘটনাও বলল। বাপ্পা সেই যে কখন চলে গেল আর তার পাত্তা নেই। সন্তুর মা বললেন, ভালো বুঝছি না, তোমার বাবাকে দোকান থেকে ডেকে আনো আর বাপ্পার বাড়ি খবর নাও ফিরেছে কিনা। ঘরের মধ্যে যে দুজন রয়েছে তাদের একজন কি সেই সন্ন্যাসী? কিন্তু সন্ন্যাসীর জটা গেল কোথায়? এ তো খাসা বাবরি কাটা চুল। শুধু পরনের গেরুয়া আলখাল্লা আর গলার রুদ্রাক্ষ মালা দেখে সন্ন্যাসী বলে চেনা গেল। সঙ্গে সঙ্গে বাপ্পার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তবে এ তো জাল সন্ন্যাসী। তবে তো এর সত্যিই কোনো খারাপ উদ্দেশ্য আছে। এদিকে সন্ন্যাসী সাধুর সঙ্গে বেশ গল্প জমিয়েছে আর ছোট্ট কলকেতে গাঁজা টানছে। বাপ্পা ভাবতে লাগলো, তাহলে তো সে ঠিক সন্দেহ করে সন্ন্যাসীর পিছু নিয়েছিল। তবে কি সন্তুদের বাড়ি চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যেই লোকটা সন্ন্যাসী সেজে খবরাখবর নিচ্ছে, ঘোরাঘুরি করছে? ওই সাধু কি তবে তার দলের লোক? তাহলে তো ভালো করে সব জানতে হচ্ছে। একবার ভাবলো ছুটে গিয়ে পুলিশে খবর দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো থানা অনেক দূর, যেতে যেতে দেরি হয়ে যাবে। তাছাড়া ছেলে মানুষ বলে তার কথা পুলিশে হয়তো শুনবেই না। তার চেয়ে হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল। ঠিক করলো সোজাসুজি সন্ন্যাসীর সঙ্গে দেখা করবে। সন্তুকে তো সন্ন্যাসী একবার মাত্র দেখেছে, কাজেই মুখ মনে থাকবার কথা নয়। তাহলে নিশ্চয়ই বাপ্পা বলে চিনতে পারবে না। আর যাতে পথে চিনতে না পারে সেই জন্যই তো বাপ্পা সন্তুর চাদরটা জড়িয়ে বেরিয়েছে। কিন্তু হঠাৎ গিয়ে পড়লে জাল সন্ন্যাসী ধরা পড়ে যাবে। তখন সন্ন্যাসী নিশ্চয়ই বাপ্পাকে আর ছেড়ে দেবে না, হয়তো তাকে খুনই করে ফেলবে। কাজেই জাল সন্ন্যাসীকে সন্ন্যাসী সাজার সময় দিতে হবে। এই ভেবে বাপ্পা নাকের মধ্যে চাদরের কোণ পাকিয়ে সুরসুরি দিয়ে জোরে হেঁচে উঠল। সঙ্গে সঙ্গে দেখল ঘরের মধ্যে সাধু আর সন্ন্যাসী দুজনেই চমকে উঠেছে। সন্ন্যাসী তো হাঁক পাক করে তখনই মাথায় জটাজুট চড়িয়ে একদম সন্ন্যাসী সেজে ফেলল। এরকম একটা সাংঘাতিক মুহূর্তেও ঝাল সন্ন্যাসীর রকম সকম দেখে বাপ্পা মনে মনে খুব হাসল। কিন্তু হাসির সময় তার নেই। এইবারে বাপ্পার কঠিন পরীক্ষা। তাকে সন্তু সেজে সন্ন্যাসীর কাছে যেতে হবে। যতই কঠিন পরীক্ষা হোক, ভয় পাবার বা ঘাবড়ে যাবার ছেলে সে নয়। মিনিট 5 অপেক্ষা করে চাদরটা সন্তুর মতো আপাদ মস্তক জড়িয়ে মন্দিরটা ঘুরে বাপ্পা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াল। তারপর সন্তুর মতো গলা করে ডাকল, সন্ন্যাসী ঠাকুর আছো? কে কে? ভেতর থেকে সন্ন্যাসীর কর্কশ স্বর শোনা গেল। আমি ঠাকুর মশাই। বলতে বলতে চাদরটা ভালো করে মুড়ি দিয়ে বাপ্পা ভেতরে ঢুকল। কে তুই? বাহ, চিনতে পারছেন না? একটু আগে আমাদের রকে বসে আপনি আমার হাত দেখে নাম বলে দিলেন। সন্ন্যাসী মুহূর্তকাল কি যেন মনে করে নিল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে বাপ্পাকে দেখে নিয়ে বলল, হ্যাঁ বলেছিলাম বটে। কি যেন নাম? সদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সন্তোষ। সন্তোষের মতো শিকেলের নাম আমার হতে যাবে কেন ঠাকুর মশাই? আমি সন্তু, রাজা লক্ষণ সেনের। আরে ওই হলো, সন্তোষেরই অপভ্রংশ হলো সন্তু। কিন্তু আমি যে এখানে এসেছি
তা কি করে জানলি? আন্দাজ করলাম আপনি সন্ন্যাসী মানুষ। আমাদের বাড়ি থেকে যখন পূব দিকে হাঁটা দিলেন তখনই ভাবলাম নিশ্চয়ই সাধু বাবার সঙ্গে দেখা করবেন। বলেই বাপ্পা একবার সাধুর দিকে তাকালো। দেখল পরনে লাল কাপড়, ছাই মাখা গায়ে লাল চাদর। সাধু কটকট করে তাকে দেখছে। সঙ্গে সঙ্গেই বাপ্পা ঘরের ভেতরটা একবার চোখ বুলিয়ে নিল। অনেকগুলো পুরনো ছবি, দুর্গা, কালী, ছিন্নমস্তা, সব ছবি সিঁদুর লেপা। ঘরের কোণে জল চৌকির ওপর ওটা কি? মরার খুলি, সেটাও সিঁদুর মাখা। চোখের দুই কোটরে দুটো জবা ফুল গোঁজা। তা এখানে হঠাৎ কি মনে করে? আগে আমার দিদিমার। তোমার দিদিমার? আগে হ্যাঁ। কি হয়েছে? মানে এখনো তেমন কিছু হয়নি, তবে কিছু হতে পারে। কি হতে পারে? বিপদ। বিপদ? কেন? পাগল মানুষ, বুদ্ধি শুদ্ধি নেই, দিনরাত এক ঘা গয়না পরে বসে থাকে। আরে সেসব গয়না কবেকার তা তো বুঝতেই পারছেন, খোদ রাজা লক্ষণ সেনের পরিবারের। সন্ন্যাসীর দুই চোখ দপ করে জ্বলে উঠল। এই সময় সাধু এগিয়ে এসে সন্ন্যাসীর কানে কানে কি যেন বলল। সন্ন্যাসী মন দিয়ে শুনল, তারপর মাথা দুলিয়ে সায় দিল। হ্যাঁ, তা ভয়টা কিসের? বুঝতেই পারছেন কোন দিন চোর ডাকাত এসে খুন করে গয়না নিয়ে যাবে। সন্ন্যাসী উত্তর দিল না, শুধু মুখে একটা শব্দ করল। সাধু আবার সন্ন্যাসীর কানে কানে কি যেন বলল। বাপ্পা তখন বলছে, দেখুন না, বাড়িতে কটাই বা লোক, আমাকে নিয়ে 3 জন। কেউ যদি রাত্রিরে দিদিমার ঘরে ঢুকে গলা টিপে মেরে যায় তো কাক কোকিলেও টের পাবে না। দিদিমা তো বেশিরভাগ দিন দরজাতে খিল দিতেও ভুলে যায়। ছি ছি ছি, এটা ওর খুব অন্যায়। তা দোতলার কোন ঘরে উনি শোন? চকিতে বাপ্পার মাথায় বুদ্ধি খেলে গেল। সে মিথ্যে করে পাশের ঘরের কথা বলল। সন্ন্যাসী সাধুর দিকে তাকালো, চোখে চোখে কথা হয়ে গেল। হ্যাঁ রে, লোকে বলে তোদের বাড়িতে নাকি অনেক মোহর পোতা আছে। তা তো বলতে পারি না, তবে জানেন সন্ন্যাসী ঠাকুর, এ বাড়ির ওপর অনেকের নজর আছে। অনেকের নজর আছে? আজ্ঞে, আমার ভয় হয় কোন দিন বিপদ ঘটবে, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। তা আমি কি করতে পারি? আপনি এমন কোনো মন্ত্র পড়ে দিন না যাতে দিদিমার কোনো বিপদ না হয়। সন্ন্যাসী আবার সাধুর দিকে তাকালো। আচ্ছা আচ্ছা, পরে ভেবে দেখবো খন। পরে? না না, এখন। জানো সন্তুবাবু, আমার মনে হচ্ছে তোমার দিদিমার পরমায়ু বেশি দিন নেই। ওর জন্ম যদি হয় মিথুন লগ্নে, তাহলে পুষ্যা নক্ষত্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তার অপঘাতে মৃত্যু ঘটবে। বাপ্পা যেন ভয়ে শিউরে উঠল, চিন্তিত ভাবে বলল, এই সামনের মঙ্গলবার রাত্রিরে আমরা কেউ বাড়ি থাকবো না, যাত্রা শুনতে যাব। দিদিমা একা থাকবে, ওই রাতে যদি ডাকাত পড়ে। সন্ন্যাসী সাধুর আবার চোখে চোখে কথা হলো। সন্ন্যাসী জিজ্ঞেস করল, কি বার বললি? মঙ্গলবার। তুই যে এখানে এসেছিস আর কেউ জানে? না না। বাপ্পা লম্বা করে মাথা নাড়ল। আচ্ছা, এই লোহাটা নিয়ে যা, দিদিমার দরজার পাশে রাখিস, সব ভয় কেটে যাবে। বাপ্পা সাগ্রহে লোহাটা নিল। ঠাকুর মশাই, এই লোহাটা রাখলে ভূত তো কিছু? না না, কেউ কিচ্ছু করতে পারবে না। বাড়িতে আবার ভূত টুতো দেখা যায় কি না? এই লোহায় সব দোষ কেটে যাবে। বাপ্পা তখন সন্ন্যাসী আর সাধু দুজনকেই ভক্তি ভরে প্রণাম করে বেরিয়ে এলো। সন্ন্যাসী পিছু ডাকলো, এই কোন মঙ্গলবার বললি? পরশু মঙ্গলবার। রাস্তায় বেরিয়েই বাপ্পা হনহন করে হাঁটতে লাগলো। বড্ড রাত হয়ে গেছে, না জানি বাড়িতে কি ভাবনাই ভাবছে। রাস্তা প্রায় জনশূন্য। অগ্রহায়ণ মাস,
এরই মধ্যে বেশ শীত পড়ে গেছে। দু একটা রাস্তার কুকুর শুধু ঘেউ ঘেউ করছে। বাপ্পার মাথায় চিন্তার জট। সে যে হঠাৎ কি ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে ফেলেছে তা ভাবতেও অবাক হতে হয়। মঙ্গলবার, তার আর কত দেরি, মাঝে মাত্র একটা দিন। বাপ্পা নিজের মনে এইসব ভাবতে ভাবতে যাচ্ছিল। হঠাৎ কিছু দূরে দেখল একটা লোকের সঙ্গে একটা ছেলে এগিয়ে আসছে। ছেলেটা কি যেন বলছে, আর সঙ্গে লোকটা মন দিয়ে শুনছে। এত রাত্রিরে ওরা দুজন শ্মশান ঘাটের দিকে যায় কেন? বাপ্পা চট করে একটা বাড়ির পিছনে লুকিয়ে পড়ল। শুনতে পেল ছেলেটা বলতে বলতে যাচ্ছে, একটুর জন্য কেসটা গড়বড় হয়ে গেল, দরজাটা যদি খোলা থাকতো না। ওরা চলে গেলে বাপ্পা রাস্তায় নেমে আবার হাঁটতে লাগলো। এরাও কি তবে সন্ন্যাসীর দলে? কাদের বাড়ি ছেলেটা হানা দিয়েছিল? বাড়ি পৌঁছে দেখে সেখানে সন্তুর বাবাও রয়েছেন। বাপ্পাকে দেখে সন্তু প্রথমেই লাফিয়ে উঠল। ওই তো বাপ্পা, উফ, বাঁচলাম। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? বাপ্পা দেখল সত্যি কথা বললে সব গন্ডগোল হয়ে যাবে, তাই মিথ্যে কথা বলল। ও পাড়ায় বন্ধুর বাড়ি গিয়েছিলাম অঙ্ক কষতে। তারপর সন্তু যখন সন্ধেবেলার ঘটনা বলল তখন বাপ্পা গম্ভীর হয়ে গেল। মনে মনে বলল, তাহলে ওরা কাজে নেমে পড়েছে, দেখাই যাক। কিরে, কি ভাবছিস? শোন, কাল সোমবার, তুই বাড়ি থেকে বেরোস না। মাসিমাও যদি স্কুলে না যান তাহলে ভালোই হয়। মায়ের কাল হাফ হলিডে। বাহ, গ্র্যান্ড। শুধু একটা দিন তোরা দিদিমাকে সাবধানে রাখ, ব্যাস, তারপরে আর দরকার হবে না। সন্তু কিছু বুঝতে না পেরে বলল, এমন বলছিস কেন? বাপ্পা একটু হাসল। এ কথার উত্তর বুধবারে দেবে। আজ সেই মঙ্গলবার। সকালবেলা বাপ্পা সন্তুদের বাড়ি এসে সন্তুর মাকে বললে, মাসিমা, অভিমন্যু বধ পালা হবে আজ শেতলা তলায়, আপনাদের যেতেই হবে। বলে সন্তুর মা আর বাবার নাম লিখে একটা কার্ড দিল। যাত্রা শোনার খুব শখ সন্তুর মায়ের, কিন্তু হয়ে ওঠে না। বুড়ি মাকে ফেলে যাবে কি করে, বিশেষ করে রাত্রির বেলায়? আমারও যাবার ইচ্ছে, কিন্তু সমস্যা তো একই। এ পালা আমার দেখা, আপনারা যান, আমি এখানে থাকবো। বাপ্পা থাকলে আর ভাবনা নেই। সকলেই জানে ও শুধু দস্যি ছেলেই নয়, দায়িত্ববানও খুব। কাজেই ওদের যাত্রা শুনতে যাওয়াই ঠিক হলো। রাত 8টায় সন্তুরা খেয়ে দিয়ে চলে গেল। বাপ্পা থাকলো। তখন যদি কেউ ভালো করে ওর মুখ চোখ লক্ষ্য করত তাহলে দেখত কি প্রচণ্ড উত্তেজনা, কি দুশ্চিন্তা ফুটে উঠেছে। সবাই চলে গেলে বাপ্পা প্রথমেই দিদিমার ঘরের দরজা ঠেলে দেখল ভেতর থেকে বন্ধ। তখন বাইরে থেকে একটা তালাও লাগিয়ে দিল। কি জানি যদি রাত বিরেতে দরজা খুলে বসে থাকেন। তাছাড়াও অন্য উদ্দেশ্য ছিল তালা লাগাবার। এবার বাপ্পা নিচে নেমে এলো। অত বড় বাড়িতে সে একা, বুক ঢিপঢিপ করছে। তবু একে একে নিচের সব ঘরগুলো ভালো করে দেখল কেউ লুকিয়ে আছে কিনা। তারপর চলে গেল বাড়ির পিছনে কম্পাউন্ডের দিকে। সেখানে ঘন্টা খানিক ধরে কি করলো তা সেই জানে। তারপর ফিরে এলো দিদিমার পাশের ঘরটায়, যে ঘরটার কথা মিথ্যে করে সন্ন্যাসীকে বলেছিল। রাত 11টা, পথ নির্জন, চারিদিক নিস্তব্ধ। শুধু দূরে শেতলাতলা থেকে যাত্রার গান মাইকে ভেসে আসছে। বাপ্পা মনে মনে হাসল। সন্তুরা কি এতটুকুও কল্পনা করতে পারছে কি সাংঘাতিক ব্যাপার ঘটতে যাচ্ছে আজ রাত্রে তাদেরই বাড়িতে? রাত 12টা, অন্ধকার বাড়ি। গোটা বাড়ি থমথম করছে। শুধু মাঝে মাঝে কম্পাউন্ডের ঝোপ থেকে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
অসীম সাহস বটে বাপ্পার। এইরকম সময়েও টর্চ নিয়ে গোটা বাড়িটা আরেকবার দেখে এলো। না, এখনো কেউ আসেনি। কিন্তু সত্যি কি কেউ আসবে? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। আজ রাত্রেই সেই ভণ্ড সন্ন্যাসী সদল বলে দিদিমাকে খুন করতে আসবে, আর তাদের মোকাবিলা করার জন্য সে প্রস্তুত হয়েছে। রাত 1টা। হঠাৎ একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল, সঙ্গে সঙ্গে আরো কয়েকটা। বাপ্পা ভাবতে লাগলো, কুকুরগুলোর হলো কি? সব কি একসঙ্গে খেপে গেল নাকি? কুকুরের চিৎকার ক্রমশ কাছে আসতে লাগলো। মনে হলো কুকুরগুলো যেন কোনো অকল্যাণের ছায়া দেখে গৃহস্থদের সাবধান করে দিচ্ছে। বাপ্পা আবার উঠল, টর্চ হাতে ঘর থেকে বেরোল। ওর মনে হচ্ছে যাদের জন্যে ওর এত পরিশ্রম, এত প্রতীক্ষা, তারা বোধহয় এসে পড়েছে। ঘর থেকে বেশি দূরে এগোতে হলো না। বড় ছাদের পাঁচিলের দিকে লক্ষ্য পড়ল। বারান্দায় পা দিতেই বাপ্পা দেখল পিছনের অশ্বত্থ গাছ থেকে কালো কালো কয়েকটা ছায়ামূর্তি নেমে এসে পাঁচিল থেকে ভেতরে নামবার চেষ্টা করছে। দেখেই বাপ্পা চমকে উঠল। ঠিক এই দৃশ্যই সে একদিন রাত্রিরে পাহারা দিতে বেরিয়ে দেখেছিল। সেদিন ভূত বলে মনে হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে সন্তুদের বাড়ি ডাকাতি করার চেষ্টা অনেক দিন ধরেই চলছে। বাপ্পা তাড়াতাড়ি ঘরে এসে দরজাটা ঠেসিয়ে দিল, খিল বন্ধ করল না। এইবার চলল সাংঘাতিক প্রতীক্ষার পালা। ডাকাতরা নিশ্চয়ই দিদিমার ঘর মনে করে এই ঘরেই আসবে। আসল ঘর তো তালা বন্ধ। তারপর বাপ্পা কি করবে? না, বাপ্পার এ ঘরে এভাবে একা নিরস্ত্র অবস্থায় থাকা ঠিক হয়নি। অস্ত্রই বা পাবে কোথায়? অস্ত্র বলতে তো পকেটে একটা ছুরি আর কোমরে গোঁজা গুলতি। এ দিয়ে কি সশস্ত্র ডাকাতদের সঙ্গে লড়া যায়? ভুল 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 হয়েছে তার। বেশি দুঃসাহস দেখাবার এই হয়তো পরিণতি। অথচ এখন যে পালাবে তার উপায় নেই। ওরা তো এসে পড়েছে। সেই সঙ্গে আরো একটা ভাবনা হচ্ছিল। এতক্ষণে ডিফেন্স পার্টির লোকেদের বাড়ির চারিদিকে এসে পড়ার কথা। সারা দুপুর ধরে বাপ্পা আজ সকলকে বলে এসেছে ঠিক সময়ে তারা যেন এসে বাড়ির চারিদিকে লুকিয়ে থাকে। তারপর বাপ্পা যেই হুইসেল বাজাবে অমনি যেন সবাই হই হই করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু তারা কি এসেছে? এসে তো তারা বাইরে থেকে সুতো ধরে টান দেবে, আর ঘরের মধ্যে জানলায় বাঁধা ওই ছোট্ট ঘন্টায় শব্দ হবে। কই, ঘন্টা তো এখনো বাজল না। তবে কি ছেলে মানুষ বলে ওর কথা কেউ কানে নেয়নি? সর্বনাশ! ওরা যদি এসে না থাকে তাহলে কি হবে? কি করে একা লড়বে ওদের সঙ্গে বাপ্পা? সেই মুহূর্তে মরিয়া হয়ে সে কিছু খুঁজতে লাগলো, বাঁচবার শেষ চেষ্টা। আলনা থেকে টেনে নিল বড় একটা চাদর আর আর ওই যে একটা লাঠি। কিন্তু না, আর সময় নেই। বারান্দায় পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। শব্দ এগিয়ে আসছে। বাপ্পা নিঃশ্বাস বন্ধ করে অন্ধকারে ঘাপটি মেরে বসে রইল। দরজায় অল্প একটু শব্দ হলো। পুরনো ভারী দরজা খুলে গেল। একে একে ঢুকলো 4 জন। তাদের চোখ যেমন অন্ধকারে জ্বলছে তেমনি ঝকঝক করছে হাতের ছোড়াগুলো। তারা খুঁজছে কোথায় সেই বুড়ি দিদিমা, এক গা গহনা পরে। ওরা এদিক ওদিক তাকাচ্ছে। দেখতে পেল একটা চৌকি। চৌকির ওপর মশারি টাঙানো। বুঝল এখানেই তাহলে বুড়ি ঘুমোচ্ছে। পা টিপে টিপে তারা এগিয়ে গেল বিছানার দিকে। তারপর মশারি তুলেই 4 জন ছোড়া হাতে ঝাঁপিয়ে পড়ল বিছানায়। কিন্তু কোথায় দিদিমা? এ তো চাদর ঢাকা পাশবালিশ। রাগে গর্জে উঠল একজন। চালাকি আমাদের সাথে, হ্যাঁ? এই খোঁজো এই ঘরে কে কোথায় আছে। আর দেরি নয়, এইবার বাপ্পা ধরা পড়বেই। খোলা দরজা দিয়ে বাপ্পা পালাবার শেষ চেষ্টা করবে ভাবছিল, কিন্তু তখনই 2 জন ছোড়া হাতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। অগত্যা 4 ডাকাত ছুরি হাতে চকিতে ফিরে দাঁড়ালো। ঘরের মধ্যে কিসের যেন শব্দ।
হঠাৎ চমকে উঠল ওরা। কি ওটা? দেখল একটা সাদা মূর্তি অন্ধকারে ঘরের এক কোণে দাঁড়িয়ে। কি কি ওটা? অত ছোট? কেউ কি চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে? এভাবে অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকার কারণ কি হতে পারে? আর এত ছোট মূর্তিই বা কেন? ঠিক যেন কোনো ছোট ছেলে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কোনো ছোট ছেলে কি এত রাত্রিরে ওভাবে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে? হঠাৎ তাদের মনে পড়ে গেল এ বাড়িতে যেন আরো কিছুর ভয় আছে। তবে কি? একজন চাপা রুক্ষ স্বরে জিজ্ঞেস করল, কে কে ওখানে? উত্তর দিল না কেউ। হঠাৎ সেই সাদা বেটে মূর্তিটা লম্বা হতে লাগলো। লম্বা হতে হতে ক্রমশ সরু হয়ে গেল। এক পা করে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ওরা ভয়ে রাম নাম জপতে লাগলো। তারপর যখন সেই বিদঘুটে মূর্তিটা একেবারে কাছে এসে পড়েছে, তখন বাবারে বলে ডাকাতরা ছুটল ঘরের বাইরে। সবাই পালাল, কিন্তু একটু পরে ফিরে এলো একজন। হুঁশিয়ার, খুন করবো যদি আর এক প্যাগো। সেই সন্ন্যাসীর গলা। বাপ্পা ভেবেছিল ভূতের ভয় দেখিয়ে ডাকাতদের তাড়িয়েছে, কিন্তু সন্ন্যাসীর চোখে ধুলো দেওয়া যায়নি। সে বুঝতে পেরেছে নিছক ভয় দেখানো হচ্ছে। কিন্তু এখন আর উপায় নেই। সন্ন্যাসী ছুরি হাতে এগিয়ে আসছে। এবার সন্ন্যাসী ঝাঁপিয়ে পড়বে। তার আগেই বাপ্পা করল এক দুঃসাহসের কাজ। চাদর লাঠি ফেলে দিয়ে সে বাঘ যেমন শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ল সন্ন্যাসীর ঘাড়ে। ঝাঁপিয়ে পড়েই সন্ন্যাসীর গলা কামড়ে ধরল। সন্ন্যাসীও মরিয়া হয়ে উঠেছে। এক ঝটকায় বাপ্পাকে মাটিতে ফেলে দিল, কিন্তু ছুরিটাও হাত থেকে কোথায় যেন ছিটকে গেল। যাই হোক, সন্ন্যাসী তখন তার বিরাট লোমশ শরীর নিয়ে বাপ্পার বুকের উপর চেপে তার গলা টিপে ধরল। তাহার রক্ষে নেই। বাপ্পা দু পা তুলে পিছন থেকে সন্ন্যাসীর গলা আঁকড়ে ধরবার চেষ্টা করছে। এমনি সময় জানলায় বাঁধা ঘন্টা বেজে উঠল। বাপ্পা শেষ উৎসাহে দু হাত দিয়ে সন্ন্যাসীর হাত দুটো গলা থেকে ছাড়িয়ে নিয়ে প্রাণপণে চিৎকার করে উঠল। ব্যাস, তারপর বাপ্পা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। বাপ্পার যখন জ্ঞান ফিরল, তখন বেলা অনেক। সন্তুদের বাড়িতে শুয়ে আছে সন্তুর মা, বাবা, সন্তু, বাপ্পার বাড়ির সকলে, ডিফেন্স পার্টির ছেলেরা সবাই ভিড় করে। বাপ্পা ভালো আছে দেখে সবাই তাকে অভিনন্দন জানালো। তার বুদ্ধি আর সাহসের জন্যেই সন্ন্যাসী সদল বলে ধরা পড়েছে। তারা এখন থানায়। কদিন পরে বাপ্পাকে কেউ কেউ জিজ্ঞেস করেছিল সন্ন্যাসীর উপর কখন তার সন্দেহ শুরু হয়। বাপ্পা হাসতে হাসতে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া রুদ্রাক্ষটা পকেট থেকে বের করে দেখালো। বলল, এইটে পেয়ে তখন আমার মনে হয়েছিল এ কেমন সন্ন্যাসী যে তার গলার পবিত্র রুদ্রাক্ষের মালা থেকে রুদ্রাক্ষ খসে পড়ে যায় তবু টের পায় না। তাহলে বুঝতে হবে এ সন্ন্যাসী রুদ্রাক্ষের মালা ধারণের অভ্যাসই নেই। আর রুদ্রাক্ষের মালাটাও ওই অভিমন্যুবধের পালায় বিবেকের গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেই রুদ্রাক্ষের মতোই নকল মালা। শুনছিলেন বাপ্পার অ্যাডভেঞ্চার। গল্পে বাপ্পার চরিত্রে বাতাসী নয়, সন্তুর মা ও দিদিমার চরিত্রে সিস্টার পার্কার, সন্তুর ও সন্ন্যাসীর চরিত্রে দেবজিৎ। গল্পের সূত্রধার কথক বাপ্পার বাবা, সন্তুর বাবা ও সন্ন্যাসীর সাথীর চরিত্রে নীল রাহা। নাট্যরূপ নির্মাণ শুভঙ্কর দেবনাথ। আবহ নির্মাণ, সামগ্রিক নির্দেশনা ও পর্ব পরিচালনায় নীল রাহা। পরিবেশনায় টিম ভৌতিক বাঙালি।
আর রুদ্রাক্ষের মালাটাও ওই অভিমন্যুবধের পালায় বিবেকের গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেই রুদ্রাক্ষের মতোই নকল মালা। বাহ, ভালো হয়েছে। যাও, তোমার ছুটি।